অর্থ বিল ও আস্থা ভোট, সংবিধান আর জাতীয় নিরাপত্তা ছাড়া সব বিষয়ে মতামত দিতে পারবেন এমপিরা। ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপির সুপারিশ। পুরনো ব্যবস্থায় ভোটে যেতে চায় না এনসিপি। দল নিবন্ধনে 3 মাস সময় বাড়ানোর দাবি ইসির বিবেচনায়। সিইসির সঙ্গে বৈঠক শেষে পাটোয়ারি। প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল হত্যায় মামলা দায়ের। বৈষম্য বিরোধীদের দিকে আঙুল, ছাত্র দলের পরিকল্পিত হত্যার দাবি পরিবারের। পলিটিক্যাল এখানে তার কোনো ঝামেলা থাকার কথা না, কারণ সে এরকম ছেলেই না। এই হত্যার সাথে যারা জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। 6 দাবিতে সারা দেশে কারিগরি শিক্ষার্থীদের মহাসমাবেশ। 48 ঘন্টার মধ্যে দাবি না মানলে লং মার্চ টু ঢাকা ঘোষণা। এবং জুলাই গণহত্যায় ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 19 আসামি। 45 জনের বিরুদ্ধে 20 জুলাই তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ। স্বাগত। এখন বিকেলে শুনছিলেন শিরোনাম, আর পুরো আয়োজনের সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ। পুরাতন নির্বাচনী ব্যবস্থায় অনাস্থা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন কমিশনের সাথে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠক শেষে দুপুরে সাংবাদিকদের কথা জানায় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, নির্বাচনী বিধিমালা সহ আচরণবিধিতে পরিবর্তন আনা জরুরি। এছাড়াও ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আসার পরই নির্বাচন কমিশন ভোটের আনুষ্ঠানিক প্রস্তুতি নেবে বলেও জানান নাসির উদ্দিন পাটোয়ারি। একই সাথে বর্তমান কমিশনরা থাকবেন কি থাকবেন না সেটাও ঐকমত্য কমিশনের রিপোর্টের ওপর নির্ভর করবে বলে মন্তব্য করেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। এবছর ডিসেম্বর অথবা 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা রয়েছে, তবে তার আগে চলছে সংস্কার কাজ। এছাড়াও ঐকমত্য কমিশনের সঙ্গে ধারাবাহিক বৈঠক চলছে রাজনৈতিক দলগুলোর, যেখানে ঘুরে ফিরে আসছে সংস্কার আর নির্বাচন প্রসঙ্গ। এমন প্রেক্ষাপটে এবার নির্বাচন কমিশনের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি। রোববার বেলা 12টায় নির্বাচন ভবনে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপির প্রতিনিধি দল। এতে উঠে আসে সিইসির সঙ্গে হওয়া আলোচনার নানা বিষয়। বলেন, ঐকমত্য কমিশনের প্রতিবেদনের উপরেই আগামীতে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের রূপরেখা নির্ভর করছে। তবে পুরনো ব্যবস্থায় ভোটে যেতে চায় না এনসিপি। ঐকমত্য কমিশনের রিপোর্টগুলো যখন ফাইনাল হবে আসবে এবং সেখানে নির্বাচন কমিশনের প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানে ওনারা পাঠাবে। ওইখান থেকে সিদ্ধান্ত হওয়ার পরে আমরা ওই সিদ্ধান্তগুলোর কথা বলছি, যে সিদ্ধান্তগুলো তারা পাঠাবে যাতে ওইগুলা বাস্তবায়ন হয়। এখন তো হলো সবগুলা, যেমন আমরা গতকালকে ঐকমত্য কমিশনের সাথে বসেছিলাম, আমরা নির্বাচন কমিশন নিয়েও সেখানে অনেকগুলো কথা হয়েছে। আমরা আমাদের প্রস্তাবনাগুলোও দিয়েছি, বিশেষত বড় একটা নারী ভোটারদের কীভাবে ইনকর্পোরেট করতে, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো ফাইনাল হওয়ার পরে যাতে এটা বাস্তবায়ন হয় সে বিষয়ে আমরা ফোকাস করতেছি। এছাড়াও মন্তব্য করার ক্ষেত্রে আরও সতর্ক থাকার কথাও বলেন নাসির উদ্দিন পাটোয়ারি। জানান, সরকারের দিক থেকে নির্বাচনের রোডম্যাপ বা দিক নির্দেশনা আসার আগে ইসি রোডম্যাপের কথা বললে বা আগবাড়িয়ে কথা বললে সেখানে সন্দেহ হয়। রোডম্যাপের কথা আমরা শুনি নাই, কিন্তু নির্বাচন কমিশন থেকে এসেছে। এই জন্য আমরা বলবো, কোনো জায়গায় কথা বলার জন্য নির্বাচন কমিশন নিজেদের জায়গা থেকে সতর্ক থাকবেন। এবং প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন যে একটি ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন, সেই বিষয়ে তারা কাজ শুরু করার জন্য করতে পারে। কিন্তু রোডম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন, সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। গত 15 বছরে যারা নির্বাচনে অনিয়মের সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনারও দাবি জানায় এনসিপি। খারাপ কালচারের দিক মধ্য দিয়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ঠেলে দিয়েছে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, আস্থা ভোট ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ে বাদে বাকি বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মত দিতে পারবে বলে ঐকমত্য কমিশনকে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সংস্কার নিয়ে দ্বিতীয় দফার বৈঠকে কমিশনের সাথে বৈঠকে একথা জানান তিনি।
এছাড়া সংবিধানের মূলনীতি সহ বেশ কয়েকটি বিষয়ে কমিশনের সাথে দলটির ঐকমত্য পৌঁছানোর কথাও জানান তিনি। আরও জানাচ্ছেন জাওদ মাহমুদ। জুলাই বিপ্লবে আমূল রাষ্ট্র সংস্কার জন আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ায় গঠিত সংস্কার কমিশনগুলো নিয়ে গঠন করা হয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। রাষ্ট্র সংস্কারে কমিশন স্প্রেডশিটে ১৬৬টি সংস্কার সুপারিশ করলে বিভিন্ন বিষয়ে মতানৈক্য তৈরি হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে। দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির সঙ্গে সংবিধান, নির্বাচন কমিশনের মতো 5টি সংস্কার কমিশনের প্রস্তাবনার ভিন্নমত নিয়ে ঐকমত্যে পৌঁছানোর লক্ষ্যে গত সপ্তাহে প্রথমবার বৈঠক করে বিএনপি। যে বিষয়গুলো নিয়ে দ্বিমত রয়ে গেছে সেসব নিয়েই দ্বিতীয় দফায় আলোচনা করতে রোববার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকে আলোচনার অগ্রগতি নিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, মূলনীতি নিয়ে কমিশনের সাথে ঐকমত্যে এসেছে বিএনপি। এখানে অনেকগুলো জিনিস অন্তর্ভুক্ত না করে যে সমস্ত বিষয়গুলো রাষ্ট্র এনশিওর করতে পারবে রাষ্ট্রের সক্ষমতা অনুসারে সেগুলোকে আনাই হচ্ছে বাস্তবায়ন। সেই বিষয়ে ওনারা একমত হয়েছেন এবং সেটা ড্রাফট আকারে ওনারা আমাদেরকে দেবেন। আইনের দ্বারা যারা শাসিত হয় তারাই আইন প্রণয়ন করেন, আবার আইনের দ্বারাই তারা শাসিত। এখানে আইনটাই হচ্ছে মুখ্য। সুতরাং এই জায়গায় বিভ্রান্তির কোনো প্রয়োজন নেই। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যেটা লেখা আছে আগে সংবিধানের বাংলা যারা প্রণয়ন করেছিলেন সেটা গৃহীত হয়েছে, ওভাবেই থাকুক। ওনারাও বলেছেন যে এখানে আমাদের কোনো রিজিড অবস্থান নেই, ইট ইজ ওকে। এ সময় তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর পক্ষে রাষ্ট্র পরিচালনা কঠিন হয়ে যাবে বলে কমিশনের সাথে এনসিসি গঠন নিয়ে একমত নয় তাদের দল। আর্টিকেল 70-তে সংসদ সদস্যদের ক্ষেত্রে আমরা শুনেছি আস্থা বিল এবং অর্থ বিলের ক্ষেত্রে প্রায় সবাই একমত, কিন্তু রাষ্ট্র পরিচালনার সুবিধার্থে এবং সরকারের স্থায়িত্ব নিশ্চিত করার স্বার্থে আমরা 4টা বিষয় উল্লেখ করেছি: অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, আস্থা ভোট এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন। এই 4টা বিষয় বাদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে তাদের বক্তব্য এবং ভোট প্রদান করতে পারবে, তাতে সংসদ সদস্য পদ বিলুপ্ত হবে না। বৃহত্তর জাতীয় স্বার্থে সংস্কার কাজে স্বচ্ছতা ও আন্তরিকতা নিয়ে ঐকমত্য কমিশনকে সহযোগিতা করছে বলে জানায় দলটি। জাওদ মাহমুদ, এখন, ঢাকা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় বনানী থানায় মামলা করেছে তার পরিবার। আসামি করা হয়েছে একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাহাতির হাসান, আইন বিভাগের আবুজর গিফারি ও বিবিএর মেহেরাজ ইসলামকে। মূল আসামি করা হয়েছে তাদেরকে। পরিবারের দাবি, রাজনৈতিক ফায়দা হাসিলে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এদিকে সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতির অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সুবহান নিয়াজ তুষার, হৃদয় নিয়াজি এই হত্যাকাণ্ডে জড়িত এবং তাদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। শনিবার বিকেলে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনের ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে সেখানকার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে। সিসিটিভি ফুটেজে দেখা যায় প্রধান ফটকের বাইরেই কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করে তাকে। এক পর্যায়ে দৌড়ে ভবনের ভেতরে প্রবেশ করেন পারভেজ। তার শার্টে লেগেছিল রক্তের ছোপ। পরে সহপাঠীরা তাকে কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা। রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের আশপাশের পরিবেশ গুমোট হয়ে ওঠে পারভেজের স্বজনদের আহাজারিতে। বনানীতে মামলা করছি কালকে। হত্যাটা করছে এটা একজন পরিকল্পনা বলতে এটা প্রশিক্ষিত। হ্যাঁ, নিহতের ফুফাতো ভাইয়ের অভিযোগ, রাজনৈতিক ফায়দা হাসিলে পূর্ব পরিকল্পিতভাবে কোনো পক্ষ তাকে হত্যা করেছে। অভিযোগের তীর বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিকেও। 4টার দিকে মারা গেছে, 3:30টায় আমার ক্লাসরুমের হলে বয়ে ফোন দিছে, ভাই তোমার লোক অনেক আলাপ আছে। ছাত্র দলের পলিটিক্সের সাথে কিছু সম্পৃক্ত, পদ পদবি কোনো ছিল না। আমার ভাইটারে মাইরালছে। নিহত জাহিদুল ইসলামকে নিজেদের কর্মী দাবি করে হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 নেতার জড়িত থাকার অভিযোগ করেছে ছাত্রদল। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে পারভেজের জানাজা। পারভেজ ইসলামের উপর চালানো এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত। এই হামলায়
মেহরাজ ইসলামের সাথে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সুভান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি নেতৃত্বে বনানী এলাকার বেশ কিছু উচ্ছৃঙ্খল সন্ত্রাসী জড়িত ছিল। দিনে দিনে ছাত্র দলের নেতাকর্মীদের ডিহিউম্যানাইজ করার যে পরিকল্পিত ষড়যন্ত্র, এটা অত্যন্ত পরিকল্পিতভাবে সাজানো হয় শহীদ পারভেজদের হত্যাকাণ্ডের বৈধতা মাধ্যমে। এদিকে ছাত্রদলের এই অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এই দাবি করে সংগঠনটি। হত্যাকাণ্ডে বনানী থানায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের 8 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 50 থেকে 60 জন আসামি করে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। পার্টি বাইরে আছে, আমাদের গ্রেপ্তার করার জন্য মানে অভিযান অব্যাহত আছে। তো আমাদের গোপনীয় জিনিস, এটা তো আর প্রকাশ করা যায় না। এটা তো আমাদের অবশ্যই আমরা সঠিকভাবে তদন্ত করে যারা অরিজিনালি ওই এর সাথে জড়িত এবং আমরা ভিডিও ফুটেজ দেখে যারা জড়িত প্রত্যেকটা লোক যেন আইনের আওতায় আসে, এইটা আমাদের উদ্দেশ্য। এদিকে দুপুরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে হত্যাকারী ও তাদের সহযোগীদের গ্রেপ্তার সহ 3 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তৌহিদুল তারেক, এখন ঢাকা। রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে নিহত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী পারভেজের গ্রামের বাড়িতে চলছে মাতন। একমাত্র সন্তান হারিয়ে পাগল প্রায় তার মা বাবা ও একমাত্র বোন। শোকাহত স্বজন ও গ্রামের মানুষ। তুচ্ছ ঘটনায় প্রকাশ্যে এমন নির্মম হত্যায় হতবাক সবাই। সাইমা কুন্দের ছবিতে আরও জানাচ্ছেন হারুনুর রশিদ। সন্তান হারানোর শোকে অঝরে কাঁদছেন আর বারবার মূর্ছা যাচ্ছেন মা পারভিন আক্তার। বাবা জসিমউদ্দিন যেন শোকে পাথর। এলাকার প্রিয় মুখ জাহিদুল ইসলাম পারভেজের এমন মর্মান্তিক মৃত্যুতে কাঁদছেন স্বজন ও প্রতিবেশীরাও। মৃত্যুর আগের রাতে মায়ের সাথে ভিডিও কলে শেষ কথা হয় পারভেজের। সন্তানের মৃত্যুর খবরে ভোরে বাড়ি ফিরেছেন কুয়েত প্রবাসী সাবেক ছাত্রদল নেতা বাবা জসিমউদ্দিন। একমাত্র ছেলের এমন মৃত্যুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আমার সহমায় আলাইতো, আমি বাচ্চা থেকে কি লাভ? আমার সন্তান যদি না থাকে আমি বাচ্চা থেকে কি লাভ? একটা হাত তো ভেঙে দিত, 2টা হাত তো ভেঙে দিত। খালি মুগ্ধ আমার সাথে কথা বললে আমার আব্বা করে ডাক দিত। আমি আব্বা ডাকটা শুনতাম। আমার সন্তান, আমার জানা আমার সন্তানকে হত্যা করছে, আমার ছেলেকে হত্যা করছে, তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার অপরাধ কি? আমার ভূতের আমার কি অপরাধ? আমার ভূতের মারছে, এখন আমার সামনে আনো। বাবা বিদেশে থাকায় নিজের গ্রামের বাড়িতে নতুন একতলা বাড়ি নির্মাণ করেছিলেন পারভেজ, কিন্তু সে বাড়িতে আর থাকা হলো না তার। ছাত্রদল কর্মী পারভেজের মৃত্যুর খবরে ভালুকার বিরুনিয়া ইউনিয়নের কাইচান গ্রামে ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যারা এই ঘটনা ঘটাইছে এবং হত্যা করছে তাদের সুষ্ঠু বিচার যাতে হয় সেই দাবি করছি আমি। সে লেখাপড়া করতো, সে বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিল, তার আব্বু বিএনপি রাজনীতির সাথে জড়িত। বা ভালুকা যারা এই খবরটি শুনতে পারছে সবাই এর জন্য খুব মর্মাহত। সেইভাবে জোরে পড়লো, এটা আমি সরকারের কাছে আমি এটার বিচার চাই। অত্যন্ত নম্র, ভদ্র এবং হাসি খুশি একটা ছেলে ছিল। তার মৃত্যু যেন আমার মাথার উপর আকাশ ভেঙে পড়েছে, বলার মতো ভাষা নেই। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের 6ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন পারভেজ। শনিবার বিকেলে রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের সামনে তাকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় 8 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকজনের নামে বনানী থানায় মামলা করেছে তার পরিবার। এখন ময়মনসিংহ। 6 দফা দাবি আদায়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উত্তাল সড়ক, মহাসড়ক ও বিভিন্ন পলিটেকনিকের ক্যাম্পাস। পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই ব্যানার, ফেস্টুন নিয়ে নির্ধারিত স্থানে জড়ো হন শিক্ষার্থীরা। 48 ঘন্টার মধ্যে দাবি আদায় না হলে লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দিয়েছে কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশ। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত।
সকাল থেকেই 6 দফা দাবি আদায়ে ঢাকার প্রায় 20টি সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জড়ো হন আগারগাঁও মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে। সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে দিতে থাকেন স্লোগান। এছাড়াও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিকের সামনে জড়ো হন। সেখান থেকে তাদের বিক্ষোভ মিছিলটি আগারগাঁও মহিলা পলিটেকনিকের সামনের মহাসমাবেশে যোগ দেয়। আমাদের জন্য যদি উচ্চশিক্ষার কথা বলি তো সেক্ষেত্রে একটাই প্রতিষ্ঠান আছে, তো আমাদের অন্যতম দাবি হচ্ছে যে একটা বিশ্বমানের কোনো একটা প্রতিষ্ঠান হোক। পলিটেকনিক সেক্টরে যে ল্যাব সহকারী অ্যাসিস্ট্যান্ট হিসেবে যারা যুক্ত হয়েছে তাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা আছে যে তারা পদোন্নতি পাবে না, জেনেও তারা আমাদের এখানে আমাদের বিরুদ্ধে মামলা করে আমাদের এখানে মামা থেকে মাস্টার হওয়ার এক পায়তারা করছে। আমরা এর বিরুদ্ধে প্রধান দাবিটি উত্থাপন করেছি। সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয় 48 ঘন্টার মধ্যে দাবি পূরণ না হলে লং মার্চ টু ঢাকা কর্মসূচির। যদি আগামী 48 ঘন্টার ভিতরে কোনো সমাধান না দিন তবে আমরা 48 ঘন্টার মধ্যে লং মার্চ টু ঢাকা পালন করব ইনশাআল্লাহ। কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে তীব্র রোদ উপেক্ষা করে দাবি আদায়ে ব্যানার ফেস্টুন নিয়ে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের দাবি আদায়ে স্লোগানে মুখর হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। 6 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে আমরা পলিটেকনিকের সকল স্টুডেন্ট রাজপথে আছি। এর সাথে আমাদের যে ভাই বোনদের উপরে যে হামলা করা হয়েছে তার সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানাচ্ছি। আমরা আজকে যে আন্দোলন করছি এর উপর নির্ভর করছে আমাদের পলিটেকনিকের অস্তিত্ব, ঠিক কিনা ভাইরা আমার? পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জড়ো হন বিভিন্ন পলিটেকনিকের হাজারখানেক শিক্ষার্থী। 6 দফা দাবি আদায়ে চলে মুহুর্মুহু স্লোগান। যদি আমাদের বিজয় না আসে, যদি আমাদের দাবিগুলো পূরণ না করে, তাহলে একসাথে শতাধিক বেসরকারি পলিটেকনিক এবং 49 সরকারি পলিটেকনিক সেক্টরগুলো ধ্বংস হয়ে যাবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্লাস পরীক্ষা বর্জন করে মহাসমাবেশ ও বিক্ষোভে অংশ নেন ময়মনসিংহের বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা। একই দাবিতে কুমিল্লায় সরকারি পলিটেকনিকের সাথে বেসরকারি পলিটেকনিক ও সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। পরে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। খুলনার সরকারি ও বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। দাবি না আদায় পর্যন্ত আমরা আস্তে আস্তে এমন পর্যায়ে যাব, আমাদের আস্তে আস্তে আমরা আরো বৃহৎ থেকে বৃহৎ কর্মসূচি পালন করব। দুপুরে যশোর পলিটেকনিক কলেজ থেকে বের হওয়া একটি বিক্ষোভ মিছিল শহরের প্রাণকেন্দ্র দরাটানায় গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ করেন শিক্ষার্থীরা। এছাড়াও বৈষম্য দূরীকরণে ফরিদপুর, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন সরকারি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা। সাদাত শাহেদ, এখন। শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে, যে কোনো সময় আদালতে দাখিল করবে প্রসিকিউশন। সেই সাথে ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের ৪৫ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল বেঞ্চ প্রসিকিউশনের সময় আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। হাতকড়া পরিয়ে আসামিদের আদালতে তোলার বিষয়টি উপস্থাপন করা হলে পুলিশকে বাড়াবাড়ি না করার আদেশ দেন আদালত। বলেন, শৃঙ্খলা ভঙ্গ করলে অ্যাকশনে যাবে পুলিশ। গেল 18 ফেব্রুয়ারি এই 19 আসামিকে হাজির করা হয়। সেদিন শুনানির সময় আবেদন করেন রাষ্ট্রপক্ষ। তাদের দাবি, আসামিরা সরাসরি মানবতা বিরোধী অপরাধে জড়িত। পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে গিয়ে কিছুটা সময় লাগছে। মামলায় ওবায়দুল কাদের সহ অন্য আসামিরা এখনও পলাতক। ওবায়দুল কাদের সাহেব সহ যে মামলাতে ৪৫ জন আসামি যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে, তারা কমান্ড রেসপন্সিবিলিটিতে, সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে সেই মামলাটার আজকে নির্ধারিত তারিখ ছিল। আজকে 17 জনকে উপস্থিত করা হয়েছিল। এই 17 জনকে উপস্থিত করার পরে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা তদন্তের যে অগ্রগতি সেটার ব্যাপারে একটা রিপোর্ট দিয়েছি এবং জানিয়েছি যে আমাদের আরও 2 মাস সময়ের দরকার। সেই 2 মাস সময় আদালত মঞ্জুর করেছেন। আসন্ন নির্বাচনে বিএনপির মাঠে নামার ডাক পাচ্ছেন কারা? অভিজ্ঞতা দিয়ে ঠাসা নাকি পুরোটাই তারুণ্য নির্ভর? এমন প্রশ্নের উত্তরে অভিজ্ঞরা বলছেন, নবীন প্রবীণদের সমন্বয়ে হচ্ছে দল, যেখানে তরুণরা হবে দলের ভ্যানকার্ড। আর কম অভিজ্ঞদের চাওয়া
তরুণ ভোটারদের মতামতকে গুরুত্ব দিয়ে হোক নেতৃত্ব নির্বাচন। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। এমন ঐক্যবদ্ধ বার্তার স্লোগানগুলো ছিল গণ অভ্যুত্থানে তরুণদের শক্তি, যাদের নেতৃত্বে পরবর্তীতে পতন হয় স্বৈরাচারের। আগামী রাজনীতিতে এই তরুণদের অংশীদারিত্ব কোথায়? বিশেষ করে বড় রাজনৈতিক দল হিসেবে তরুণদের নিয়ে বিএনপি কি ভাবছে? ছাত্র নেতাদের চাওয়া নতুন ধারার রাজনীতির সূচনা হোক দলের সিনিয়র নেতাদের থেকে। তরুণ ভোটারদের মতামতকে গুরুত্ব বিবেচনায় হোক নেতৃত্ব নির্বাচন। আমরা যেন রাষ্ট্রকে একটা স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করতে পারি। একজন ব্যক্তির রাজনীতি করার কারণে 5 বছর সে রাজনীতি করবে আর 5 বছর সে জেলে কাটাবে, এটা কোনোভাবেই কাম্য নয়। সুতরাং ওই রাজনীতির সূচনাটা আমাদের অভিজ্ঞ যারা সিনিয়র আছে তাদেরকে এর সূচনা করতে হবে। আমরা তাদের পাশে ঢাল হয়ে থাকব। গত 3টি যে জাতীয় নির্বাচন, সেখানে তরুণরা কিন্তু কোনোভাবে তাদের মতামত প্রতিষ্ঠা করতে পারেনি। সুতরাং এবার যেহেতু সুযোগ হয়েছে একটি সবার ইলেকশন অংশগ্রহণ করা, তরুণরা ভোট দিবে, সুতরাং তরুণদের মতামতকে প্রাধান্য রেখে দল নেতৃত্ব নির্বাচন করবে, এটি আমরা জানতে পেরেছি। 24-এর গণ অভ্যুত্থানের আগে গত 1.5 যুগ ধরে নানা গণতান্ত্রিক আন্দোলনে যারা বিএনপির সম্মুখ সারির তরুণ যোদ্ধা ছিল, তাদের অনেকেই এখন পরিপক্ক। আসন্ন ভোট যুদ্ধে তাদের অবস্থান কি হবে? আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি। এখন পর্যন্ত গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। আমার সেই প্রিয় তরুণ ভোটারদেরকে সাথে নিয়ে আমরা আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। প্রবীণদের পাশাপাশি যারা নতুন নেতৃত্ব নবীন, তাদেরকে একসঙ্গে সাথে রেখে সামনে এগিয়ে নেওয়া যায়, সেভাবে দলকে পরিচালনা করা, এটা আমাদের প্রত্যাশা। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন কাজের সুযোগ দেয়, সেই অনুযায়ী মানুষের প্রত্যাশা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। যারা মনোনয়ন বোর্ড হয়, বোর্ড থেকে সিদ্ধান্ত হয়, ওনারাই বিবেচনা করবে ইনশাল্লাহ। বিএনপির এই অভিজ্ঞ নেতা বলছেন, নবীন প্রবীণদের সমন্বয়েই দল গড়া হচ্ছে। আন্দোলন সংগ্রামে যারা ব্যানগার্ড মুখ্য ভূমিকা পালন করে, দেশের গণতন্ত্র জন্য আমরা যাদেরকে নিয়ে সবসময় সংগ্রাম লড়াই করে এসেছি, এরা কিন্তু বিশাল অংশ তরুণ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একদিকে নবীন, আরেকদিকে প্রবীণ, এই যে একটা সবার সমন্বয় করে তিনি যে ধারাবাহিকতাটাকে নিয়ে দলকে সাজাচ্ছেন এবং দেশকে নিয়ে চিন্তা করতেছেন, এটা আমরা উপলব্ধি করি। এই কারণে তো আমরা বারবার রোডম্যাপের কথা বলতেছি। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলছেন, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের তারুণ্যকে দলীয় ও রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হবে। যারা এই তারুণ্যকে জয় করে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে, অসীম সংগ্রামের মাধ্যমে আমরা আজকে যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, যাদের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে পেয়েছি, আমাদের যে আসন্ন বাংলাদেশ রয়েছে গণতান্ত্রিক সেই বাংলাদেশে আমাদের দলের শীর্ষ নেতৃত্ব থেকে এই তরুণদের, ওনাদের পরিবারদের এবং যারা জেল জুলুমের শিকার হয়েছেন সুদীর্ঘ সময় ধরে, তাদের ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য চাকরি সহ পেশা জীবন ধ্বংস হয়ে গিয়েছে, অবশ্যই তাদেরকে আমাদের দল অবশ্যই ইনশাল্লাহ মূল্যায়ন করবে বলে আমরা বিশ্বাস রাখতে চাই। বিএনপির ভোট ব্যাংক ভারী করতে দলের তারুণ্য আগামীর রাজনীতিতে অংশীদারিত্ব পাবে বলেই মনে করা হচ্ছে। তবে সে অংশগ্রহণ কতটা প্রভাব রাখতে পারবে তা দৃশ্যমান হবে আগামীর রাজনীতিতে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। বিচার বিভাগের সীমাবদ্ধতা থাকলেও বিচারকদের নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, দেশ গঠনের রাজনৈতিক বক্তব্যে পরিহার করে গঠনমূলক আলোচনা ও আঞ্চলিক নেতৃত্ব প্রতিষ্ঠার দিকে জোর দিতে হবে। সকালে বিচারকদের পেশাগত দক্ষতা ও মূল্যবোধ গঠনে সহকারী জজদের জন্য বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে শুরু হয়েছে 50তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স। উদ্বোধনী আয়োজনে তিনি আরও বলেন, বিচার বিভাগে সীমাবদ্ধতা থাকলেও সে বাস্তবতা মেনেই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে বিচারকদের। অনেক রকম ইনোভেটিভ চিন্তা করা যায়, আমাদের সব জায়গায় সীমাবদ্ধতা আছে, দেশ থাকবে, এটার মধ্যে থেকে বেস্ট পারফরমেন্স কিভাবে বের করা যাবে সেটা বের করতে হবে। কোনো দিন আর্থিক দুর্নীতি করবা না, কোনো অবস্থাতেই না। আল্লাহ তোমার সংসার চালাবে, আল্লাহ তোমাকে সম্মান দিবে, কোনো সমস্যা হয় না। অন্যায় অভিযোগ করার জন্য তো পৃথিবীতে অনেক প্রফেশন ছিল, বিচারকদের এটা করার কোনো স্কোপ নাই, বড় স্কোপ নাই।
আওয়ামী লীগের আমলে গুম হওয়া স্বজনদের খোঁজে মানববন্ধন করেছে গুমের শিকার পরিবারগুলোর সংগঠন মায়ের ডাক। সকালে হাইকোর্ট মাজার গেটে শতাধিক স্বজন মানববন্ধনে অংশ নেন। তারা বলেন, শেখ হাসিনার পতনের 8 মাস পেরিয়ে গেলেও এখনও চিহ্নিত খুনিদের বিচার হয়নি। অভিযোগ করেন, যারা গুম খুনের মাস্টার মাইন্ড তারা 5 আগস্টের পরে ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে গেছে। যারা তাদের পালিয়ে যেতে সহায়তা করেছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। শীঘ্রই গুম হওয়া ব্যক্তিদের ফেরত চান স্বজনরা। পরে 3 দফা দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এনে স্মারকলিপি দেন তারা। মায়ের ডাকের সংগঠকরা জানান, অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে তারা দিনকে দিন হতাশ হয়ে পড়েছেন। চট্টগ্রামের রাউজানে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন মোহাম্মদ মানিক নামে এক যুবদল কর্মী। শনিবার রাতে বাড়ির সামনে 10 থেকে 15 জন মুখোশধারী তাকে হত্যা করে পালিয়ে যায়। পরিবারের অভিযোগ, আধিপত্য বিস্তার নিয়ে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড হয়েছে। আরও জানাচ্ছেন হোসাইন জিয়াদ। গেল কয়েক মাস ধরে উত্তপ্ত চট্টগ্রামের রাউজান। বালুমহাল দখল, চাঁদাবাজি, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে প্রাণ হারাচ্ছে রাজনৈতিক দলের কর্মীরা। চলছে পাল্টাপাল্টি সমাবেশ ও মানববন্ধন। দলীয় কোন্দলের সবশেষ বলি হলেন বাগওয়ান ইউনিয়নের যুবদল কর্মী মোহাম্মদ মানিক। শনিবার রাতে বাড়ির সামনে একাধিক গুলি করে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। পরিবারের দাবি, নিহত মানিক গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী। পারিবারিক ও রাজনৈতিক কোন্দলে এর আগেও তাকে হত্যার চেষ্টা করা হয়। আরেকবার মাসানিক আগে মামুনের দরিবার আগে এই মামুনে মারি ফেলে তো চাই 10-15 জন 20 জন মতো যাই রে বিচার চাইবো। এই যে মারছে যে, ঠিক আছে, এটা তো মারছে যে মানে কিরকম দেখার বিষয়ও না, দেখতেও পারতেছি না আমরা এভাবে করে মারছে যে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে স্বজনরা জানান, রাউজান এখন আতঙ্কের জনপদ। অনেক আতঙ্কে আছি। এই হত্যার সুষ্ঠু বিচার চাই আমরা। কে মারছে যায় না, আমার বাইকে 15-20 জন এসে অতর্কিতভাবে আহত করে হত্যা করে। এদিকে ঘটনাস্থল থেকে শটগানের কয়েকটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আইনের আওতায় আনতে পারেনি পুলিশ। রাউজান এলাকায় আমাদের যে কিছু সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে এবং কিছু অস্ত্র উদ্ধারও হয়েছে তাদের নিকট থেকে। তো সেক্ষেত্রে প্রতিটি ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে আমরা দেখি। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে সম্প্রতি যে খুনের ঘটনা ঘটেছে সেটা গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং আসামি গ্রেপ্তারের জন্য থানা পুলিশ এবং গোয়েন্দা শাখা একযোগে কাজ করছে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে রাউজানে একক আধিপত্য ছিল সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর। এরপর গেল 8 মাসে প্রায় অর্ধশত হামলা, গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গেল জানুয়ারিতে উপজেলার নোয়াপাড়া এলাকায় ব্যবসায়ী জাহাঙ্গীরকে চাঁদার দাবিতে হত্যা করা হয় প্রকাশ্য দিবালোকে। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দিলে ছাত্র জনতাকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মহানগর জামাতের আমির শাহজাহান চৌধুরী। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন তিনি। চট্টগ্রাম বন্দরে চালুকৃত টার্মিনাল এনসিটি টার্মিনাল, যেটি পূর্বের ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা, বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র রুখে দিতে হবে। পাশাপাশি এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের খুঁজে বের করে কঠিন বিচারের মুখোমুখি করার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি। দেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে সরকার বড় ধরনের পদক্ষেপ নিয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। নিউ ইয়র্ক বাংলাদেশ কনসুলেটে প্রবাসীদের সঙ্গে মতবিনিময়ের সময় গভর্নর আরও বলেন, এজন্য বিদেশে নিয়োগ দেওয়া হয়েছে বিশেষ ল ফার্ম। বিনিময়ে উদ্ধার করা অর্থের একটি অংশ পাবে এই ফার্মগুলো। অর্থ পাচারকারীদের সম্পর্কে প্রবাসীদের কাছে তথ্য থাকলে তা প্রকাশের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। রেমিটেন্স ফেয়ারে অতিথি হয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আসেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আওয়ামী লীগের ঘনিষ্ঠ অনুচররা এই আয়োজনের সাথে সরাসরি সম্পৃক্ত আছেন জেনে মেলায় অংশ নেওয়া থেকে বিরত ছিলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বিতর্কিত রেমিটেন্স ফেয়ারে অংশ না নিলেও নিউ ইয়র্ক বাংলাদেশ কনসুলেটে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
এ সময় তিনি জানান, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে চিহ্নিত দেশগুলোতে ল ফার্ম নিয়োগ করা হচ্ছে। সফল হলে উদ্ধারকৃত অর্থের একটি অংশ দেয়া হবে ল ফার্মগুলোকে। মোটামুটিভাবে কারা টাকা নিয়ে গেছে আমরা তাদেরকে চিহ্নিত করে আমরা টাস্ক ফোর্সের আন্ডারে আমরা এখন 11টা টিম, জয়েন্ট ইনভেস্টিগেশন টিম বলি আমরা, তারা কাজ করছেন। সেখানে আছে দুদক, সেখানে আছে বিএফআই বাংলাদেশ ম্যারিটাইম ইন্টেলিজেন্স, সেখানে আছে সিআইডি। পাচারের সঙ্গে জড়িত কয়েকশো ব্যক্তিকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে জানিয়ে গভর্নর বলেন, এই প্রক্রিয়ায় সহায়তা করছে ব্রিটিশ সরকারও। আমাদের ইনভেস্টিগেটরদের সাথে বসে ইন্টারন্যাশনাল মানের ইনভেস্টিগেশন রিপোর্ট তৈরি করবে। গভর্নর অভিযোগ করেন, আওয়ামী লীগের আমলে কিছু কিছু ব্যাংকের 92% মূলধন লুটপাট হয়েছে। তবে তিনি আশ্বস্ত করেছেন, বর্তমান সরকারের কার্যকর উদ্যোগে ব্যাংক খাত ঘুরে দাঁড়িয়েছে, বাড়ছে রিজার্ভও। এদের মধ্যে কিছু ব্যাংক যেগুলো দুর্বৃত্তায়নের পাল্লায় পড়েছিল, আপনারা জানেন সেটা, এবং একই মালিকানায় 7-8টা ব্যাংক, 3-4টা নন ব্যাংক, এনবিএফআই ইত্যাদি চলে গেছিল, এবং সেগুলো প্রত্যেকটাকেই তারা নিঃস্ব করে দিয়েছে। নিঃস্ব মানে কিছু নাই আসে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে তাদের ব্যাংকের যে টোটাল পোর্টফোলিও তার 92% তারা নিয়ে চলে গেছে। এছাড়া কারা কারা অর্থ পাচার করেছে সে বিষয়ে তথ্য দিয়ে দেশের স্বার্থ রক্ষায় এগিয়ে আসতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান ডক্টর মনসুর। এখানে আপনাদের সহযোগিতাটা গুরুত্বপূর্ণ। অ্যাসেট ট্রেসিং, যত বেশি অ্যাসেট ট্রেস করতে পারবো তত আমাদের হাত শক্তিশালী হবে। দেশের টাকা উদ্ধারে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের প্রত্যাশা, দ্রুত পাচার হওয়া অর্থ দেশে ফেরত যাবে আর আইনের আওতায় আসবে প্রকৃত দোষীরা। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সারা বিশ্বের মতো বাংলাদেশেও ইস্টার সানডে যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপন করছেন খ্রিস্টীয় ধর্মাবলম্বীরা। সকালে দেশের সব চার্চে এই বিশেষ খ্রিস্টযোগ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। দিনটি উপলক্ষে ভোরে রাজধানীর এই স্কুল চার্চে প্রাতকালীন প্রার্থনা করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। দিবসটি ঘিরে প্রতিটি চার্চ নতুন সাজে সজ্জিত করা হয়েছে। প্রার্থনা অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন খ্রিস্টীয় সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠন দিনটি পালনে নানা কর্মসূচি পালন করছে। খ্রিস্ট ভক্তরা পরস্পরের সঙ্গে ইস্টার সানডে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর প্রার্থনা সঙ্গীত, বাইবেল পাঠ, আশীর বচন অনুষ্ঠিত হয়। সবশেষ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। শনিবার রাতভর গাজার বিভিন্ন প্রান্তে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে প্রাণ গেছে অন্তত 52 ফিলিস্তিনের। এদিকে গাজায় দ্বিতীয় ধাপে অস্ত্রবিরতির প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় হামাসের ওপর চাপ বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অভিযান জোরদার করে হামাসকে সর্বোচ্চ চাপে রাখার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীকে। স্থানীয় সময় শনিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নেতানিয়াহু আরও বলেন, যুদ্ধে অবতীর্ণ হলে উভয় পক্ষকেই চড়া মূল্য দিতে হয়। আরও প্রায় 19,000 আফগান শরণার্থীকে দেশে ফেরত পাঠিয়েছে পাকিস্তান। জাতিসংঘের তথ্য বলছে 30 এপ্রিলের মধ্যে আফগান শরণার্থীদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের আগেই ফিরে গেছেন অন্তত 80,000 শরণার্থী। তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তান থেকে পালিয়ে আসা অনিবন্ধিত শরণার্থীদের অস্থায়ীভাবে দেশে থাকার অনুমতি দেয় পাকিস্তান সরকার। কিন্তু জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও নাগরিকের সেবা বাধাগ্রস্ত হওয়ায় এই শরণার্থীদের আর জায়গা দিতে চায় না শেহবাজ শরীফ প্রশাসন। Taliban government has set up a temporary camp on the Afghan side of the Torkham border crossing. Despite an economic crisis, it has no option but to provide food and shelter to thousands of deportees. এখন বিকেলে শিরোনামগুলো আরও একবার। অর্থ বিল ও আস্থা ভোট, সংবিধান ও আর জাতীয় নিরাপত্তা ছাড়া সব বিষয়ে মতামত দিতে পারবেন এমপিরা। ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপির সুপারিশ। পুরনো ব্যবস্থায় ভোটে যেতে চায় না এনসিপি। দল নিবন্ধনে 3 মাস সময় বাড়ানোর দাবি ইসির বিবেচনায়। সিসির সঙ্গে বৈঠক শেষে পাটোয়ারি। প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল হত্যায় মামলা দায়ের। বৈষম্য বিরোধীদের দিকে আঙুল ছাত্র দলের। পরিকল্পিত হত্যার দাবি পরিবারের।
পলিটিক্যাল এখানে তার কোনো ঝামেলা থাকার কথা না, কারণ সে এরকম ছেলেই না। এই হত্যার সাথে যারা জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। 6 দাবিতে সারা দেশে কারিগরি শিক্ষার্থীদের মহাসমাবেশ। 48 ঘন্টার মধ্যে দাবি না মানলে লং মার্চ টু ঢাকা ঘোষণা। এবং জুলাই গণহত্যায় ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 19 আসামি, 45 জনের বিরুদ্ধে 20 জুলাই তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ। শেষ করছি এখন বিকেল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।